হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা আরেকটি ক্লাস আপনার জন্য নিয়ে আসলাম। তো আমরা আজকে ডিসকাশন করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনটি হচ্ছে আমাদের 2023-এর, ঠিক আছে? 2023-এর যে পেপার 1, অর্থাৎ আপনারা যারা এলপি সেকশনে টেট দিতে চলেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো দেখুন, তো পেপার 1, পেপার 2 অর্থাৎ এলপি এবং ইউপিতে আমাদের বেঙ্গলি যে সিলেবাস রয়েছে, সিলেবাস কিন্তু প্রায় সমান রয়েছে। এবার আপনারা ভাববেন যে স্যার আমরা তো এবার পেপার 2 দেব, তাহলে আমরা এই ভিডিওটা দেখে আমাদের কি প্রফিট হবে? আমরা তো এই ভিডিও দেখব না। কিন্তু না ভাই, পেডাগজি যে প্রশ্নগুলা সেগুলা পেপার 1, পেপার 2 তে একদম সেম পেডাগজি আমরা পরীক্ষায় দেখতে পাই। সেম পেডাগজি আমাদের পরীক্ষায় আসে এবং আমাদের যে পেসের যেগুলা থাকে একদম প্রায় সেম, মানে রিলেটেড থাকে, কোনো পরিবর্তন থাকে না। সুতরাং বাংলা যদি আপনার একটি সাবজেক্ট হিসেবে থেকে থাকে, সুতরাং আজকের ক্লাসটি আপনার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তো দেখুন, প্রথমে আজকে আমরা শুধুমাত্র প্যাডাগজির প্রশ্নগুলো সলভ করব। পরবর্তী ক্লাসে আমরা পেসিজের প্রশ্নগুলি আমরা আপনাদের সলভ করে দেখিয়ে দেব। তো পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1। তো পেপার 1 এর যে ল্যাঙ্গুয়েজ 1 এর যে প্রশ্নগুলো এসেছিল আমরা দেখি। প্রদত্ত দৃষ্টান্তটির সঙ্গে সঙ্গতিপূর্ণ কৌশলটি নির্বাচন করুন। আমি ভাষার উপর মনঃসংযোগ করি। সবসময় ভাষা সঠিক কিনা নিশ্চিত হতে চাই। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার একাধিক ভাষা অবলম্বন, মুখস্থকরণ, পুনর্গঠন না সেলফ মনিটরিং মানে আত্মপরিচালন। তো প্রত্যেকটি প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে আনসারগুলো করে যান। কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে থাকুন, তখন আপনারা নিজে থেকে নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের কতগুলি আনসার কারেক্ট হলো, আপনাদের কনফিডেন্স লেভেল হাই হবে। এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আপনারা পরবর্তী সময়ে আপনাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, আপনারা যথেষ্ট সাহায্য হবে আপনাদের। তো এই কোয়েশ্চনটি আমাদের 20 আগস্ট, ঠিক আছে ভাই? তো 20 আগস্ট 2023-এ আমাদের কিন্তু এই প্রশ্নটি আমরা পরীক্ষায় দেখতে পেয়েছিলাম। 20 আগস্ট 2023-এ এই কোয়েশ্চন পেপারটি আমাদের হয়েছিল। তো দেখুন, আমি ভাষার উপর মনোসংযোগ করি, সবসময় ভাষা সঠিক কিনা নিশ্চিত হতে চাই। অর্থাৎ আমি নিজেই নিশ্চিত হতে চাই যে আমি যে ভাষাটা বলছি সেটা ঠিকঠাক বলছি কিনা না। অর্থাৎ নিজেকে পরীক্ষা করা। তো নিজেকে পরীক্ষা করা, এটা হবে সেলফ মনিটরিং বা আত্মপরিচালনা দ্য রাইট আনসার। এবং প্যাডাগজিতে যখনই আপনারা দেখবেন যে মুখস্থীকরণ রয়েছে সেটা হবে না। আর একাধিক ভাষা, এখানে তো কোনো একের বেশি ভাষার কথা বলা হয়নি। সুতরাং একাধিক ভাষা লম্বন হবে না। আর পুনর্গঠন রিভাইসের কোনো কথা হয়নি। সুতরাং সেটা হবে কি আত্মপরিচালন, নিজেই চিন্তা করা যে আমি ঠিকঠাক ভাষা ব্যবহার করতে পারলাম কিনা না। তারপর দেখুন, ২য় শ্রেণীর পড়ুয়ারা গান গাইছে, মাথা হাত কাঁধ দুই, হাঁটু আর পায়ের আঙ্গুল ছুঁই। গাইবার সঙ্গে সঙ্গে তারা তাদের উল্লেখিত অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিকমতো ছুঁয়ে যাচ্ছে। মাথা আর কাঁধ দুই, তারা একবার যখন পড়ছে তখন মাথাতে হাত দিচ্ছে আর কাঁধে হাত দিচ্ছে। আবার হাঁটু এবং পায়ের আঙ্গুল ছুঁই বললে তারা হাঁটুতে একবার স্পর্শ করছে এবং পায়ের আঙ্গুলকে স্পর্শ করছে। তো এখানে শিক্ষক কোন পদ্ধতির আশ্রয় নিয়েছিলেন? সারগ্রাহী পদ্ধতি, শ্রুতি ভাষাগত পদ্ধতি, যোগাযোগমূলক শিক্ষা ভাষা শিক্ষণ না সমগ্র শারীরিক প্রতিক্রিয়া পদ্ধতি, টোটাল ফিজিক্যাল রেসপন্স। তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 92। দেখুন, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে মাথা আর কাঁধ দুই, পায়ের আঙ্গুল ছুঁই বলতে বলতে তারা কি করছে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি তারা টাচ করছে। তো সেটা কি টাচ করছে, সুতরাং সেটা কি হচ্ছে? টোটাল ফিজিক্যাল রেসপন্স। কারেক্ট আনসার কি হবে? সমগ্র শারীরিক প্রতিক্রিয়া বা টোটাল ফিজিক্যাল রেসপন্স ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় আমরা দেখতে পাই। এই পরীক্ষাতেও এসেছে। কি দিয়েছে দেখি। শিক্ষার্থীরা দলগতভাবে পূর্ববর্তী পাঠের শব্দভাণ্ডার বিষয়ক 5টি প্রশ্নের উত্তর খুঁজছে। তারপর তারা অন্য দলের সঙ্গে প্রশ্ন বিনিময় করছে এবং উত্তর দেবার চেষ্টা করছে। এই দৃষ্টান্তটিকে বলা হবে, কি বলা হবে? শিক্ষার্থীরা দলগতভাবে পূর্ববর্তী পাঠের শব্দভাণ্ডার বিষয়ক 5টি প্রশ্নের উত্তর খুঁজছে। শিক্ষার্থীরা কি করছে? দলগতভাবে পূর্ববর্তী যে পাঠ আছে এই পাঠের শব্দভাণ্ডার থেকে 5টি প্রশ্নের উত্তর তারা খুঁজে বের করছে। তারপর তারা অন্য দলের সঙ্গে প্রশ্ন বিনিময় করছে এবং উত্তর দেওয়ার চেষ্টা করছে। এই দৃষ্টান্তটিকে আমরা কি বলবো? সহপাঠী মূল্যায়ন, আত্মমূল্যায়ন
না প্রতিজ্ঞাপন, না পঠন মূল্যায়ন 93। এবং আমরা যে আজকে আনসারগুলো ডিসকাস করছি সবগুলা অফিসিয়াল আনসার কি মতে আমরা তৈরি করছি। তো এটা দেখুন যেহেতু সেখানে দলগতভাবে তারা কাজ করছে সুতরাং সেটা হবে কি সহপাঠী মূল্যায়ন বা পিয়ার অ্যাসেসমেন্ট। তারপর দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার 94 আমাদের কি দিয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখুন কোয়েশ্চেন নাম্বার 94 রয়েছে। শিক্ষিকা যখন একটি কার্ডের উপর একটি শব্দ অথবা শব্দগুচ্ছ লিখে আমাকে দেন আর আমাকে সেটা অভিনয় করে দেখাতে হয় আর ক্লাসের বাকি পড়ুয়ারা সেই শব্দটি অনুমান করার চেষ্টা করে, সেটা আমার খুব ভালো লাগে। শিক্ষার্থীদের নিম্ন প্রদত্ত পছন্দের তালিকার মধ্যে উল্লেখিত শিক্ষার্থীর মন্তব্যটি চিহ্নিত করুন। শিক্ষিকা কি করলেন, একটা কার্ডের উপর একটা শব্দ কিংবা শব্দগুচ্ছ লিখে আমাকে দিলেন আর আমাকে বললেন সেটা তুমি অভিনয় করে দেখাও। তখন ক্লাসের বাকি পড়ুয়ারা সেই শব্দটা অনুমান করতে চেষ্টা করে যে কার্ডে কি লেখা ছিল সেটা অনুমান করতে হবে। তো এখানে শিক্ষার্থীর মন্তব্য চিহ্নিত আমাদের করতে হবে কি শারীরিকভাবে যুক্ত হলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, দেখতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি, শুনতে পেলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি আর কার্ডে লিখিত শব্দগুচ্ছ মুখস্থ করলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। তো প্রথমে দেখুন এখানে মুখস্থ করা রয়েছে, এখানে আমাদের কারেক্ট আনসার 4 হলো না। তারপর শুনতে পেলে, এখানে তো শোনার কোনো কিছু নাই। আমি সেখানে অভিনয় করে দেখাবো, আমি তো কিছু শোনাবো না। সুতরাং এখানে শোনাটা হলো না। দেখতে পেলে আমি কি দেখবো? আমি তো কোনো বস্তু দেখছি না। আমার কার্ডের মধ্যে লেখা আছে, কি লেখা আছে সেটা তো সবাই দেখছে না। তার মানে অপশন নাম্বার 2 টাও ক্যানসেল। সুতরাং অপশন নাম্বার 1 টা বেঁচে থাকলো, এটা হবে কারেক্ট আনসার। শারীরিকভাবে যুক্ত হলে আমি ভাষাটা ভালোভাবে বুঝতে পারি। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 95। স্কুলে ভর্তি হওয়া সব শিশুই তাদের সমবয়সীদের মধ্যে ভাষা ব্যবহারে সক্ষম। তার কারণ হচ্ছে ভাষা এবং সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সামর্থ্য প্রদর্শনে অক্ষম। তো এখানে মন্তব্য এবং কারণ থেকে আমরা প্রত্যেকটি ইয়ারে কোয়েশ্চন দেখতে পাই। তো সুতরাং এখানে কারেক্ট আনসার কোনটি হবে দেখুন তো, কোনটা শুদ্ধ কোনটা ভুল। স্কুলে ভর্তি হওয়া সব শিশুই তাদের সমবয়সীদের মধ্যে ভাষা ব্যবহারে সক্ষম হয়, কোয়েশ্চন 95 বলেছে। তো দেখুন এটা কিন্তু ঠিক, কারণ স্কুলের সব ছাত্ররা যখন ভর্তি হয় তারা একজনের সঙ্গে আরেকজন কথাবার্তা বলতে পারে, একজনের ভাষা আরেকজন বুঝতে পারে। কারণ কি ভাষা ও সংস্কৃতিগত বৈচিত্র্যের কারণে তারা তাদের সামর্থ্য প্রদর্শনে অক্ষম হয়। সেটা অক্ষম বলেছে, অক্ষম নয়। যদিও তারা এখানে সক্ষম বলেছে, সক্ষম যদি হবে তো এখানে সক্ষম হওয়া উচিত ছিল। তো সেটা এক্ষম হবে না, সুতরাং এটা হবে ভুল। সুতরাং এখানে এ ঠিক কিন্তু আর ভুল। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 96, আমি শুধু আ নিজে থেকেই বলে দিচ্ছি। তো আপনারা কমেন্ট করুন তো কারেক্ট আনসার কোনটি হবে কোয়েশ্চেন নাম্বার 96। খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। পঞ্চম শ্রেণীর মঞ্জিত তার শিক্ষিকা তার বন্ধু-বান্ধব এবং ২ বছরের শিশুর সঙ্গে ভিন্ন ভিন্নভাবে কথাবার্তা বলে। এর অর্থ মনোজিৎ জানে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে কিভাবে ভাষা ব্যবহার করতে হয়। ঠিক আছে? পঞ্চম শ্রেণীর মনোজিৎ রয়েছে, সে তার শিক্ষিকা, বন্ধু-বান্ধব এবং ২ বছরের শিশু সবার সঙ্গে কিন্তু ভিন্নভাবে কথাবার্তা বলে। সুতরাং কোন পরিস্থিতিতে কোন ভাষা ব্যবহার করতে হয় সেটা কিন্তু তার জানা রয়েছে। তো এটাকে আমরা কি বলবো? কথন কর্ম প্রকৃতিবাদী শব্দার্থ তত্ত্ব না ব্যঞ্জনার্থ? তো কোয়েশ্চন নম্বর 96 এর কারেক্ট আনসার এটা হবে কি ব্যঞ্জনার তত্ত্ব বা প্র্যাগমেটিক্স, এটা হবে কারেক্ট আনসার। হবে 97 এর কারেক্ট আনসার কি দেখুন তো, 97 কি হবে আপনারা তাড়াতাড়ি কমেন্ট করুন তো। একজন মা লক্ষ্য করলেন যে তার শিশু সন্তানটি মাঝে মধ্যে এমন সব কথা বলছে যে পরিবারের বড়দের বা অন্য সন্তানদের মুখে কখনো শুনেনি। এতে তিনি বিমূঢ় বোধ করেন, কারণ তার বিশ্বাস কোনো শিশু তার পরিবার বা ঘনিষ্ঠজনদের অনুকরণ করেই কথা বলতে শেখে। নিচের কোনটির মধ্যে তার এই বিশ্বাসের প্রতিফলন দেখতে পাই? একজন মা লক্ষ্য করেন যে তার শিশুটাকে মাঝে মাঝে এমন সব কথা বলছে যা পরিবারের বড়দের মধ্যে কখনো সেই ধরনের কথা সে শুনেনি।
কিন্তু সে কথাটা বলছে। তো কথাটা কিভাবে বলছে? ওর অনুকরণ করেই কথা বলতে শিখেছে। তো এই ক্ষেত্রে আমরা কোনটা দেখতে পাচ্ছি? বহুভাষিকতা না অ সহজাতপন্ন জ্ঞানবাদ না আচরণবাদ না গঠনবাদ? তো এটা কোয়েশ্চেন নাম্বার 97 এর কারেক্ট অ্যান্সার হবে আচরণবাদ। অর্থাৎ শিশুরা কি করে? আচরণের মাধ্যমেই সেটা শিখে। অন্যকে আচরণ করে তারা শিখে। 98 কিছু দক্ষতা শিশুর আনুষ্ঠানিক পঠন শুরুর আগে থেকেই গড়ে ওঠে এবং সেগুলি তার ভবিষ্যৎ শৈক্ষিক দক্ষতার বুনিয়াদও তৈরি করে দেয়। কিছু দক্ষতা রয়েছে যেটা শিশুর আনুষ্ঠানিক পঠন শুরুর আগেই গড়ে ওঠে এবং সেগুলি তার ভবিষ্যতে যে শৈক্ষিক দক্ষতা রয়েছে তারও বুনিয়াদ তৈরি করে দেয়। সেই দক্ষতাগুচ্ছ হচ্ছে অনপেক্ষিক সাক্ষরতা মানে ইমার্জেন্ট লিটারেসি, অনপেক্ষিক সমাধান মানে ইমার্জেন্ট সলিউশন, অনপেক্ষিত পাঠ্যক্রম মানে ইমার্জেন্ট কারিকুলাম, অনপ্রকৃত বিশেষত্বাবলী মানে ইমার্জেন্ট প্রপার্টিস। তো ইমার্জেন্ট লিটারেসি কি, ইমার্জেন্ট সলিউশন কি, ইমার্জেন্ট কারিকুলাম কি, ইমার্জেন্ট প্রপার্টিস কি, এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনি অবশ্যই একবার আমাদের চ্যানেলটা একবার সার্চ করে নিন, আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এটা কারেক্ট আনসার আমি বলে দিচ্ছি ইমার্জেন্ট লিটারেসি। তো কোয়েশ্চন নাম্বার 99 ঠাকুমা বাড়িতে তার নাতি-নাতনিদের বই থেকে গল্প পড়ে শোনাতে ভালোবাসেন। এইভাবেই তিনি বই ও নতুন নতুন ভাবনার সঙ্গে শিশুদের পরিচয় করান। শিশুরাও এই প্রক্রিয়াটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়ে। বিশেষ এই কৌশলটিকে কি বলা হবে? ঠাকুমা বাড়িতে তার নাতি-নাতনিদের বই থেকে গল্প পড়ে শোনাতে ভালোবাসেন। এইভাবেই তিনি বই ও নতুন নতুন ভাবনার সঙ্গে শিশুদের পরিচয় করাতে চান। শিশুরাও এই প্রক্রিয়াটির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে পড়ে। এই যে কৌশল, এই কৌশলটা কি? সরব পঠন, আদর্শ পঠন, অংশীদারিমূলক পঠন না কথোপকথন ভিত্তিক পঠন? কোয়েশ্চন নাম্বার 99। তো এটা কারেক্ট আনসার হবে কি? কথোপকথন ভিত্তিক পঠন মানে ঠাকুমাও কথা বলছেন, নাতি-নাতনি তার সঙ্গে সঙ্গে কথা বলছে। সেটা হবে কি? কথোপকথন ভিত্তিক পঠন ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা 100 দেখি। পঠন শেখানোর ক্ষেত্রে প্রথমেই বর্ণ এবং স্বনিমের মতো বুনিয়াদি উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটিয়ে তারপর কিভাবে স্বনিমগুলির সমন্বয়ে শব্দ গঠন করা হয় শেখানোর পর সমগ্র পাঠটি পড়ার দিকে অগ্রসর হওয়ার পদ্ধতি। অর্থাৎ কি? আমরা ছোট থেকে বড় দিকে যাচ্ছি। প্রথমে বর্ণ শেখানো হচ্ছে, ঠিক আছে? বর্ণের পরে আমরা শব্দতে চলে আসলাম। শব্দের পর আমরা বাক্যতে চলে গেলাম। বাক্যের পর আমরা কি গেলাম? সমগ্র পাঠের দিকে গেলাম। সুতরাং আমরা ছোট থেকে বড় আকারে যাচ্ছি। তো যেহেতু ছোট থেকে বড় আকারে যাব, তো এক্ষেত্রে সেটা কারেক্ট আনসার কি হবে? বটম আপ অ্যাপ্রোচ। আর যদি বড় থেকে ছোটর দিকে যাই তখন সেটা হবে কি? টপ ডাউন অ্যাপ্রোচ। যেমন প্রথমে আমরা পাঠ সম্পূর্ণটা পড়লাম, তারপর পাঠের মধ্য থেকে কিছু কিছু শব্দ পড়লাম, তারপর শব্দের মধ্য থেকে সেই বর্ণগুলাকে খুঁজে খুঁজে আইডেন্টিফাই করলাম, সেটা হবে কি? টপ ডাউন অ্যাপ্রোচ। আর এখানে বর্ণর পর শব্দ গেলাম, শব্দের পর বাক্য গেলাম, বাক্যের পর সমগ্র পাঠটা পড়লাম। সুতরাং ছোট থেকে বড় হয়ে যাচ্ছি, সুতরাং সেটা হবে কি? বটম আপ অ্যাপ্রোচ। তারপর দেখুন মন্তব্য এবং কারণ থেকে আরেকটা প্রশ্ন আমাদের এখানে চলে এসছে 101। ধ্বনি উচ্চারণ ভিত্তিক বানান শুদ্ধ বানান শেখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে। ধ্বনি উচ্চারণ যদি ঠিকঠাক হয় তাহলে বানানটা কিন্তু শুদ্ধ বানান খুব তাড়াতাড়ি শেখা হয়, সেটা কিন্তু বিলম্বিত হয় না। সুতরাং এটা হচ্ছে ভুল। তার কারণ কি? শিশু যখন প্রথাগত বানান আবিষ্কারের বদলে তাদের আবিষ্কৃত বানান ব্যবহার করে তখন তা তাদের বানান শিখনের সামর্থ্যকে মন্থর বা বিলম্বিত করে না। তারা যখন ভুল বানানটা শিখবে তখন তারা খুব তাড়াতাড়ি সেটা শিখে নেয়। সেটা হচ্ছে সত্য। তার মানে এ ভুল কিন্তু আর ঠিক, অর্থাৎ অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। নেক্সট 102 কি হলো ভাই? আপনারা কমেন্ট করছেন না কেন কারেক্ট আনসার? খুব তাড়াতাড়ি, বারবার বলবো না, কমেন্ট করুন, কমেন্ট করুন। আপনারা কিন্তু প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করা স্টার্ট করে দিন ভাই। তাতে করে আপনারাও কার কতটা শুদ্ধ হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। নতুন কোনো ভাষা শিক্ষাকালীন অবস্থায় অনেক শিক্ষার্থী সেই ভাষার অন্য উচ্চারণ বিধির কারণে ভাষাটি বলতে গিয়ে আত্মবিশ্বাসের অভাব বোধ করে। সমস্যাটি দূর করার একটি উপায় হচ্ছে নতুন কোনো ভাষা শিক্ষাকালীন অবস্থায় অনেক শিক্ষার্থী
সেই ভাষার অন্য উচ্চারণবিধির কারণে ভাষাটা বলতে গিয়ে, অর্থাৎ শিশুরা এক ভাষা বলতে গিয়ে তারা সেই ভাষার যে উচ্চারণবিধি রয়েছে, এই ভাষাটা আত্মবিশ্বাসের অভাব বোধ করছে যে আমি এই ভাষাটা আদৌ বলতে পারবো কিনা না। সেখানে সমস্যা দূর করার একটা উপায় হচ্ছে কি, ভুল হলেই তা সংশোধন করে দেওয়া, ক্লাসে শিশুদের দিয়ে সরব পাঠ করানো, ক্লাসে শিশুদের মধ্যে পারস্পরিক কথোপকথনের প্রয়োজন হবে তেমন ক্রীড়ামূলক কার্যাবলী প্রদান করা। কোনো পেশাদার পরামর্শদাতা, আমরা কোনো পেশাদার পরামর্শদাতা আমাদের আমাদের লাগবে না, সেটা হবে না। এটা কারেক্ট আনসার হবে। পারস্পরিক কথোপকথন ইস দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড। তারা শিশুরা নিজেদের মধ্যে যখন পারস্পরিক কথাবার্তা বলবে, তখন তারা যেকোনো কিছু খুব ভালো করে তারা শিখতে পারবে। তারপর দেখুন ক্লাস 3 এর একজন শিক্ষিকা শিক্ষার্থীদের নতুন শব্দাবলীর সঙ্গে পরিচয় করাতে চান। ক্লাস 3 একজন শিক্ষিকা ক্লাস 3 তে গেছেন। তখন তিনি তাদের শিক্ষার্থীদের নতুন শব্দের সঙ্গে পরিচয় করাতে চাইছেন। এই ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি কার্যকর উপায়? ক্লাস 3 তে শব্দ শেখাবো। এবার দেখি শব্দ শেখাবো, কি করতে হবে? শিক্ষিকার উচিত ব্ল্যাকবোর্ডে শব্দগুলির অর্থ লিখে দেওয়া, শিক্ষার্থীকে সেগুলোকে মুখস্থ করা। মুখস্থ করা হবে না, কেটে দিলাম। শিক্ষিকার উচিত শিক্ষার্থীদের সেই সব শব্দের বিপরীত শব্দ জানানো এবং তাদের ভাষাতেই তাদের অর্থ বলে দেওয়া। ঠিক আছে? আ এখানে আমরা শব্দই জানলাম না, তো বিপরীত শব্দ জানবো কি করে? আচ্ছা, শিক্ষিকার উচিত শব্দগুলির সংক্ষিপ্ত সংজ্ঞা প্রদান। সংজ্ঞা যদি প্রদান করি তারপরে ছাত্রদের পক্ষে কঠিন হবে, সেটা হলো না। সুতরাং অপশন নং 4 ইজ দ্য রাইট আনসার। শিক্ষিকার উচিত নির্দিষ্ট প্রয়োগ পরিস্থিতিতে রেখে শব্দগুলির অর্থ ব্যাখ্যা করা। কারণ শব্দগুলো কিন্তু পরিস্থিতি ভিত্তিক, আমরা কিন্তু শব্দের অর্থগুলা কিন্তু পরিবর্তন হয়। একটা শব্দ কিন্তু অনেক সময় অনেক পরিস্থিতিতে সেটা পরিবর্তন হতে দেখা যায়। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। কোনো ভাষা লিখন হচ্ছে একটি দক্ষতার ব্যাপার, অর্জনের ব্যাপার, প্রক্রিয়ার ব্যাপার না উৎপাদনের ব্যাপার? 104। এখানে দেখুন ভাষা লিখন আমরা সবসময় জানি যে রাইটিং যেটা স্কিল সেটা হচ্ছে কি একটা প্রোডাক্টিভ স্কিল। ঠিক আছে? রাইটিং স্কিলটা হচ্ছে কিন্তু একটা প্রোডাক্টিভ স্কিল। কিন্তু ভাষা লিখন এটা প্রোডাক্টিভ স্কিল, কিন্তু অফিসিয়াল আনসার কিতে কিন্তু এটার আনসার আমাদের দেওয়া রয়েছে দক্ষতা স্কিল। তো সেটা আপনারা একটু দেখবেন, আপনার কাছে বিবেচনাধীন রইল। তো ভাষা লিখন জেনারেলি আমরা জানি যে রাইটিং হচ্ছে একটা কি প্রোডাক্টিভ স্কিল, কিন্তু অফিসিয়াল আনসার কিতে এখানে স্কিল, দক্ষতা বা স্কিল দেওয়া আছে। ঠিক আছে ভাই? তারপরে দেখুন একদম শেষের দিকে চলে আসলাম। তো এখানে দেখুন আমি একটু ছোট করছি, নাহলে বোঝা যাচ্ছে না। তো এই ৫টার সঙ্গে ৫টা আমাকে মিলাতে হবে। পূর্ব অনুমান, তো পূর্ব অনুমান মানে কি? এবং প্রসঙ্গ থেকে অর্থ নিষ্কাশনের সঙ্গে আমাদের ডান দিকে যে দেওয়া আছে এটার সঙ্গে কোনটা মিল হবে? নিবিড় পাঠের সঙ্গে কোনটা মিল হবে সেটা আমাদের দেখতে হবে। এখানে দেখুন এটা আমরা অনুমান প্রচেষ্টা মানে কি? লেখার ধরন থেকে লেখকের অনুভূতি আমরা নির্ধারণ করতে পারি। অনুমান করতে পারি লেখার ধরন থেকে যে লেখক কি ধরনের অনুভূতি প্রকাশ করছে। অর্থাৎ একটা আমরা মিলিয়ে নিলাম। সুতরাং বি এর 1 হবে কারেক্ট অ্যান্সার। তো বি এর 1 আমাদের কি অপশন নাম্বার 2 তে রয়েছে। সুতরাং অপশন নাম্বার 2 টা রাইট অ্যান্সার। আবার ১ এর 2 হবে। আবার এখানে দেখুন ই এর ৫, ই এর ৩ বলেছে। তো ই এর ৩ টা কি আমরা একটু দেখে নেই। ই এর ৩, তো পাঠ শনাক্তকরণ, পাঠ গঠন শনাক্তকরণ মানে কি? শিরোনাম অথবা পরিচয়সূচক পদগুচ্ছ লক্ষ্য করে প্রদত্ত তথ্যাবলীর সংগঠন প্রক্রিয়াটি অনুকরণ। এটা হবে কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এই টোটাল ১০০ আমাদের টোটাল ১০৫ পর্যন্ত টোটাল ১৫টি প্রশ্ন আজকে আমরা পেডাগজি ডিসকাস করলাম। তো পরবর্তী ক্লাসে আমরা এই যে প্যাসেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্যাসেজ রয়েছে, কবিতা রয়েছে। তাছাড়া আমাদের পেপার 2 এর আরো অনেকগুলা প্রশ্ন রয়েছে। ল্যাঙ্গুয়েজ 2 এর প্রশ্ন রয়েছে, পেপার 2 এর প্রশ্ন রয়েছে। তো সবগুলি আমরা ডিসকাস করব। সুতরাং আপনারা সবাই সাথে থাকবেন পরবর্তী ক্লাসে। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।